তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে, কত রূপ ধরে কাননে ভূধরে, আকাশ ও সাগর ও সাজে হে। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে সুপ্রভাত এবং স্বাগত জানাই। বেশ ঠান্ডার মধ্যে আজকে আমাদের সবার একসঙ্গে হওয়া এবং আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন। আগামীকাল মকর সংক্রান্তি এবং হয়তো যাওয়ার আগে শীত জানান দিচ্ছে আমি ছিলাম। যাই হোক, খুব ভালো এবং আমাদের অনুষ্ঠান আমাদের মনকে আরও ভালো করে। আজকের দিনে তনুশ্রীদি থাকেন, আপনারা সকলেই জানেন, একটু এদিক ওদিক হয়েছে দিনের আমাদের মধ্যে। গতকাল ছিলেন তনুশ্রীদি, আজকে তনুশ্রীদির এই অনুষ্ঠানে আমি রয়েছি, আপনারা রয়েছেন। আর আজকে আমাদের তথ্য ভীষণই সুন্দর, প্রত্যেক দিনই থাকে, আপনারাই বলেন। তবে আমাদের সঙ্গে রয়েছেন শুভময়, অনেক অনেক সুপ্রভাত। সুপ্রভাত। আর রয়েছেন তবলাতে স্বাগতমদাকে সুপ্রভাত, এবং দেবাশিস দাকে সুপ্রভাত কিবোর্ড এবং অবশ্যই পিয়ানোর জন্য। আপনারা রয়েছেন আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত, স্বাগত। আমি সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ গান দিয়ে। মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ, শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে, মধুর রূপে বিরাজ নীরব নিশি সুন্দর বিমল নীলাম্বর, নীরব নিশি সুন্দর বিমল নীলাম্বর, সুচিরুচির চন্দ্রকলা চরণ মূলে, মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ। নীরব নিশি সুন্দর বিমল নীলাম্বর, নীরব নিশি সুন্দর বিমল নীলাম্বর, সুচিরুচির চন্দ্রকলা চরণ মূলে, মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ, শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে, মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ। যে গান দিয়ে আজকে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের পথ চলা শুরু হলো, গানের কথা দিয়ে বলি মধুর রূপে বিরাজ। রবীন্দ্রনাথের গানের কথাতেও আমরা কিন্তু অনেক গভীরতা পাই, কারণ তার লেখা, আমরা সবসময় বলি কথা সুরকে মিলেমিশে একাকার করিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। কেন? তার শব্দ কথা বলতো, তার কবিতাতেও আমরা সেই ছোঁয়া পাই। কারণ আজকের আমাদের বিষয় কবিতার বিবর্তন ও রবীন্দ্রনাথ। শ্রদ্ধেয় প্রণব চট্টোপাধ্যায়ের তথ্য নিয়েই আজকে আমাদের এগিয়ে চলা। রবীন্দ্রনাথ বলছেন একটি জায়গাতে, জীবনের এই দীর্ঘ চক্রপথ প্রদক্ষিণ করতে করতে বিদায়কালে সেই চক্রকে সমগ্র রূপে আজ সব দেখতে পেলাম।
তখন একটা কথা বুঝতে পেরেছি যে একটি মাত্র পরিচয় আমার আছে, সে আর কিছুই নয়, আমি কবি মাত্র। জীবন প্রেমী কবি, মহাপৃথিবীর কবি, মানব সমাজের কবি, এই পরিচয়টি অক্ষয় থাক। এই মহাকবি রবীন্দ্রনাথের এটাই ছিল মহাকামনা। তাই তো বাস্তব জীবন যুগ সম্বন্ধে ধারণা তার বহুকাল আগে তৈরি হয়েছিল, তার কল্পনা শক্তিতে গৃহীত হয়েছিল। তাই তো তিনি মহাকবি, তিনি মানব ধারার কবি এবং তিনি জীবন দার্শনিক। আর এর মধ্যে থেকেই তার মানবীয়তার পরিচয় আমরা পাই। রবীন্দ্রনাথের কবিতা এবং শেষ পর্বে যে ধীরে ধীরে যে বিবর্তনকালের মধ্যে দিয়ে তার কবিতার রূপ পরিবর্তন হয়েছিল, সেটাই আমরা চেষ্টা করছি আজকে আমাদের এই স্বল্প পরিসরের মধ্যে যতটা পারি তুলে ধরার। আরেকটি গানের পরে আমরা আবার এই তথ্যে আসছি। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বারণ হলো। রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাঁক উঠেছে। রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাঁক উঠেছে। আমার ছুটি অবেলাতেই দিন দুপুরের মধ্যখানে, কাজের মাঝে ডাক পড়েছে, কেন যে তাকেই বাজানে। কোলাহল তো বারণ হলো। মোর কাননে অকালে ফুল উঠুক তবে মঞ্জুরিয়া, মধ্য দিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মোর কাননে অকালে ফুল উঠুক তবে মঞ্জুরিয়া, মধ্য দিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে, মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে। অলস বেলার খেলা
একলার সাথী এবার আমার হৃদয় টানে, বিনা কাজের ডাক পড়েছে কেন যে তাকেই বাজানে। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বারণ হলো। আজকে যে আমরা এগোচ্ছি রবীন্দ্রনাথের কবিতার বিবর্তন, এই কবিতার বিবর্তন ও রবীন্দ্রনাথ, এই তথ্যে একটি বিষয় বলি। রবীন্দ্র কাব্য জীবনের যে সারা পথ, সেই পথের মধ্যে বিভিন্ন যে পরিবর্তনশীলতা, বিভিন্ন মুহূর্ত, নানান ধারার মধ্যে রবীন্দ্র পাঠকদের যা ভাবায় তা হলো যে অবহেলিত মানব সমাজের ওপর বা তাদের প্রতি অকৃত্রিম প্রীতি রবীন্দ্রনাথের, এবং এই মানব সমাজের উপরে এক শ্রেণীর মানুষের শাসন, শোষণ, ভেদাভেদ প্রথা, মানবতার লাঞ্ছনা এবং অবমাননা, এর প্রতিবাদ করে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। আসলে রবীন্দ্র প্রতিভার বিকাশ মানেই, আমরা বলি রবীন্দ্র প্রতিভার ইতিহাস মানে ক্রমবিকাশের ইতিহাস। তার সৃষ্টিশীল সময়ের মধ্যে এক রবীন্দ্রনাথ ধীরে ধীরে সময়ের ধারার সঙ্গে নিজেকে পরিবর্তিত করে অনেক রবীন্দ্রনাথে নিজেকে ভেঙেছিলেন, যা একেবারেই আধুনিক থেকে আধুনিকতম। রবীন্দ্র জীবনের সাধনা মানেই জীর্ণ পুরাতনকে সরিয়ে দিয়ে আধুনিককে বরণ করে নেওয়া। এবং এই রবীন্দ্র কবিতার সম্বন্ধে আমরা আলোচনা করছি আজকে। রবীন্দ্র কবিতার ধারাবাহিকতা যদি বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে শুরুর দিক থেকে তার এই কবিতার যে ধারা ছিল তার মধ্যে বিষয় বৈচিত্র্য ছিল, বিষয় বৈচিত্র্য এবং প্রকাশের নতুনত্ব দিক ছিল। কিন্তু ধীরে ধীরে রবীন্দ্রনাথ যখন পরিণত বয়স থেকে শেষ সময়ে পৌঁছতে শুরু করলেন, তখন কিন্তু তার এই শেষ পর্বের কবিতা বা কাব্যের মধ্যে বেশি প্রকাশ পেয়েছিল সমাজ বা সামাজিক বা মানবিক আধুনিক দিকটি। এটাই ছিল ধীরে ধীরে ক্রমবিবর্তনের দিক রবীন্দ্রনাথের কবিতার। আরও কীভাবে কাব্যের মধ্যে আসছে সেই পরিবর্তনশীলতা, আমরা আবারও আসবো, আবারও একটি শুভময়ের গানের পর। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি, ওগো সজনী আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি গো, সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি, তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী, কেন না জানি আমার মন মানে না দিন রজনী,
মন মানে না। ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী। বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে। ওগো বনমর মরে নদীনীর ঝরে কি মধুর সুর লাগে। ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে গো। ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা তাহার চরণ তলে দিবনি ছোনি। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী। ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি। ওগো সজনী আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। ঠিক এভাবেই যেন রবীন্দ্রনাথের মন মানতে চায়নি যে সৌন্দর্য, যে রূপ সৌন্দর্যের জগতে রূপ দিয়েছিলেন তিনি প্রথম দিকে তার কাব্য রচনার ক্ষেত্রে, ধীরে ধীরে বাস্তবিকতার সামনাসামনি হয়ে তার পরিবর্তনশীলতার ঝলক আমরা দেখতে পাই তার কাব্য সাহিত্যের মধ্যে। রবীন্দ্রনাথের জীবনাবসানের পরের মাসে তার শেষ মুহূর্তে লেখা কিছু কবিতার সংকলন, প্রায় 15টি কবিতার সংকলন করা হয়, সেটি নাম হয় শেষ লেখা। অনেকে রবীন্দ্রনাথের এই শেষ পর্বের কাব্যের নাম দিয়েছেন জীবন যবনিকা পর্ব, কেউ বলেছেন আবার একে অন্তিম পর্ব, আবার কেউ বলেছেন একে গোধূলি পর্যায়। আসলে যে পর্যায়ে হোক না কেন, রবীন্দ্রনাথ যে কোনো সময়ের ক্ষেত্রে অনেক এগিয়ে ছিলেন। তিনি মধ্যদিনের যেন সেই প্রখরতাপ সূর্য, এবং তার আলোয় আলোকিত গোটা বিশ্ব, গোটা সমাজ। রবীন্দ্রনাথ তাই তো খুব সহজে তার শেষ সময়ের আগের 3 মাস তিনি একটি কথা বলেছিলেন, একটি জায়গায় লিখেছিলেন এই কথাটি, এবং তিনি বলছেন, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। রবীন্দ্রনাথ এই অনুভূতির কথা প্রকাশ করলেন। সত্যি তো, সত্য ভীষণ কঠিন। আমরা প্রত্যেকে কি সত্যকে গ্রহণ করতে পারি? আমরা তাকে পাশ কাটিয়েই যাওয়ার চেষ্টা করি। আমাদের বন্ধু আছেন, সুপ্রভাত, কে আছে? হ্যাঁ, আমি মুক্তিদি বলছি। হ্যাঁ, সুপ্রভাত মুক্তিদি। হ্যাঁ, বলুন। আমি মুক্তিদি বলছি। হ্যাঁ মুক্তিদি, বলুন। সুপ্রভাত। হ্যাঁ, আমার কালকে এটা এত রমণীয় লেগেছিল, সে আমি প্রকাশ করতে পারছি না। কালকের অনুষ্ঠান, ফাংশনটা, আপনাদের বক্তব্যগুলো, আজকেও একটা অদ্ভুত সুন্দর সাবজেক্ট নিয়ে আপনারা বলছেন। আমি ভাবতে পারছি না, মানে আনন্দে অভিভূত। কিন্তু আমি একটা আমার নিজের কথা বলবো। কালকে আমরা বৃদ্ধবাসী বাস করি, কিন্তু বিবেকানন্দের জন্মদিন কালকে আমরা খুব সুন্দরভাবে পালন করেছি। সেখানে আমরা 78 জন বাস করি। কিছু লোক শারীরিক কারণে ওপরে উঠতে পারে না, কিছু লোক শারীরিক কারণে নিচে নামতে পারে না। সেই জন্য ওপরে যে করেছি 50-55 জন লোক। আমাদের আর্টিস্টের বয়সটা একটু বলছি, 87 থেকে 70।
তারা আরে আমাদের বাবা, artist। দারুণ। তারাই করেছিল এবং কি আনন্দ করেছিলাম ঝাঁপিয়ে পড়ে সে বলার না। এছাড়া আমি রবীন্দ্র জন্মোৎসবও করি, এইটি করি আর রবীন্দ্র জন্মোৎসব করি, সেখানেও ঠিক এইভাবেই করি এবং অতিথি বরণ করি। বিভিন্ন ভাবের প্রকাশের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়ে অতিথি বরণ করে আমি করি এবং সেখানেও ঠিক এইরকম আনন্দধারা বইতে থাকে এবং এই আনন্দধারা আমাদের 1 মাস 2 মাস আমাদের আপ্লুত করে রেখে দেয় দৈনন্দিন জীবন থেকে। আর একটা জানাচ্ছি, সেটা হচ্ছে একজন ভদ্রলোক নিজের থেকে রবীন্দ্র জন্মোৎসবে আমাদের এসেছিলেন যোগ দিয়ে কৌতূহলের জন্য, এসে তার ভিডিও করেছিলেন এবং সেটা ইউটিউব বলে একটা আছে, তাতে দেয়া আছে। বাহ, 2 বছর আগের কথা বলছি, দেয়া আছে। সেটা হচ্ছে মঞ্জরি একটু গ্যাপ দিয়ে মুখার্জি, সেটা আছে উৎসবটা, আমাদের উৎসবটা। সেখানে দেখবেন বহু মহিলা ঢলে পড়েছেন, তাদের তুলে ধরে মাইকের সামনে গান গাওয়ানো হচ্ছে, যারা গানের গও জানতেন না এবং তারা মাইকের সামনে জীবনে কখনো দাঁড়াননি। অনেক ধন্যবাদ মুক্তিদি, এই অনুভূতি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আসলে কালকে তো যুব সমাজের দিন ছিল এবং এই দিনটাও মনে হয় আপনাদের জন্য ছিল, কারণ আমরা বলি যখনই ষাটোর্ধ্ব তখন আমরা যুবক হয়ে যাই, যুবতী হয়ে যাই, আবার নতুন করে শুরুর দিকে যাই। কবিতার বিবর্তন ও রবীন্দ্রনাথ, শুভময়কে নিয়ে আমাদের সঙ্গে। শুভময় আবার গানে ফিরে যায়। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। মিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে
সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। যত দিনের পরিবর্তন হয়েছে, যত সময়ের বিবর্তন ঘটেছে, প্রতিটি সময়ের মধ্যে মধ্যদিনের সেই সূর্য ছিলেন রবীন্দ্রনাথ। তাই মধ্যদিনের এই সূর্যের তাপ বুকে যদি ধারণই করতে না পারলেন, তাহলে সত্যকে ভালোবাসবেন কি করে? কারণ রক্তাক্ত পথ অতিক্রম করেই সত্যর সন্ধান মেলে, যে সন্ধান পেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ, এবং এই সত্যকেই তিনি তার কাব্যধারার মধ্যে ধীরে ধীরে তিনি প্রকাশ করেছিলেন। তার চিন্তার পরিবর্তন ঘটিয়েছিলেন। গোড়ার দিকে যে কাব্য তিনি রচনা করেছেন, শেষ পর্বের কাব্যে তার রচনা অনেক পরিণতি লাভ করে। আবারও আসবো গানের পর। আচ্ছা, এবারের গানটা আশিসদার অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে, আজকে গাইতেই হবে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায়, দিকে দিকে আগুন জ্বালাস। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায়, দিকে দিকে আগুন জ্বালাস। আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন তানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। দক্ষিণ হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপন থামে না যে, নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে। দক্ষিণ হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপন থামে না যে, নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে। ওরে শিরিষ,
ওরে শিরিষ মৃদু হাসির অন্তরালে গন্ধ জালে শূন্য ঘিরিস ওরে শিরিষ ওরে শিরিষ মৃদু হাসির অন্তরালে গন্ধ জালে শূন্য ঘিরিস তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে সুরের আবির হানবো হাওয়ায় নাচের আবির হাওয়ায় হানে আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে। গোড়ার দিকে কাব্যগ্রন্থের কথা বলি। কাব্যগ্রন্থ মানসী, সোনার তরী, কল্পনা, চিত্রা, মহুয়ায় কবির যেটা বলবো আশা ছিল, আকুলতা ছিল, সেই কবির আকুলতা ছিল যার বিষয়ের প্রতি, তা হচ্ছে সৌন্দর্য, তা হচ্ছে রূপ। অর্থাৎ কবির আকুলতাই সৌন্দর্যের প্রতি এবং রূপের প্রতি ছিল, যা কবির কাব্যের শেষ পর্বে, অর্থাৎ তার শেষ সময় যে কাব্য রচনা, সেই শেষ পর্বের কাব্যে কিন্তু তার চিন্তাভাবনার পরিবর্তন তিনি ঘটান। শেষ পর্বের যে কাব্য, তাতে রূপসাগরে ডুব দিয়ে তিনি অরূপের সন্ধান করে গেছেন। এই রূপের আস্বাদন দার্শনিক শক্তিতে রূপান্তরিত হয়েছিল এবং রবীন্দ্রনাথ চিন্তাভাবনা তার কাব্যর রূপ একেবারে মিলেমিশে একাকার হয়েছিল। তিনি বলছেন যে তার যে পর্বটা একদম শেষ পর্ব কাব্য, সেখানে শ্যামলীতে আমিতে প্রকাশ পেয়েছে সেই বিষয়টি, যেখানে মানুষ চেতনার রঙে গোলাপের সৌন্দর্য আবিষ্কৃত হয়। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত। হ্যালো। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি দিল্লি থেকে মৃণাল দেব বলছি। দিল্লি থেকে দাদা, বলুন। আমি একটা শিল্পীকে অনুরোধ করব। হ্যাঁ বলুন। এই পথে আমি যে গেছি বারবার, আচ্ছা এটা আচ্ছা আমার বিশেষ অনুরোধ। আচ্ছা। এই পথে আমি গেছি বারবার, হ্যাঁ এই গানটা যদি ভুলিনি শোনাতে তো পারেন একদিনও। আমি খুবই বাধিত হব। ঠিক আছে। আমি খুব ভালো লাগছে আপনার গান, খুবই ভালো গলা। আচ্ছা ধন্যবাদ। বয়স্ক মানুষ ভাই, একটা অনুরোধ আমার রেখো। নিশ্চয়ই 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 রাখবো। অনেক ধন্যবাদ দাদা আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। না, যে বিষয়ে ছিলাম একটু সে বিষয়ের দিকে আবার একটু আলোকপাত করি। যে শ্যামলীর আমির কথা বলছিলাম, শ্যামলীর আমিতে এই শেষ পর্বের কবিতার কথা বলছি, যেখানে আমরা দেখছি যে মানুষের চেতনার রঙে গোলাপকে আমরা সুন্দর হিসেবে দেখছি, আবিষ্কৃত হচ্ছে। আসলে এই শেষ পর্বের কাব্যে রবীন্দ্রনাথের আমরা পাই নতুনত্বর কিছু দিক, কিছু মানসিকতার পরিবর্তন, মানবিকতা এবং সামাজিক এবং আধুনিকতার পরিবর্তন। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত সুবর্ণা ম্যাডাম। হ্যাঁ নমস্কার। শুভময়কে সুপ্রভাত জানাই। হ্যাঁ সুপ্রভাত। দেবাশিস বাবু, স্বাগতম বাবু, আপনাদের সুপ্রভাত। শুভময়কে প্রথমে ধন্যবাদ জানাই যে আমার অন্যদের গানটা অনেকদিন পরে শুনে গাইলে বড় ভালো লাগলো। আর একটি গানের অনুরোধ করব, দেখো যদি পরের সময় হয় আচ্ছা করবে এই গানটি, যদি প্রেম দিলে না প্রাণে। আচ্ছা ম্যাডাম, তথ্যটা বড় সুন্দর, আপনি এবার শেষের দিকে চলে এসেছেন। আমি সামান্য একটুখানি আলোকপাত করছি। একদম। দেখুন, নানা সম্মানে আমাদের গুরুদেব ভূষিত হয়েছেন, তাকে আমরা অভিহিত করেছি বিশ্বকবি বলে। ঠিকই বলেছেন যে গুরুদেব কিন্তু নিজেই বলেছেন যে আমি কবি মাত্র এবং কবিতা আমার বহুদিনের প্রেয়সী, এই কথাটা তিনি নিজেই বলে গেছেন। কিন্তু সেই বিশ্বকবির মনে কবে কবিতা রচনার প্রেরণাটাই এসেছিল তার খবর একদম প্রথম দিকে যদি জানতে চাই, তাহলে জীবন স্মৃতিতে দেখতে পাবো যে জ্যোতিপ্রকাশ পয়ার ছন্দে 14 অক্ষরে কবিতা লেখার তাকে প্রথম শেখান 7 বা 8 বছর বয়সে। তারপর রামায়ণ মহাভারত শুনে কবি সহজেই পয়ার ছন্দে স্লেটে কবিতা লিখতে শুরু করলেন। দেখুন, নর্মাল স্কুলে কবিতা লেখার প্রথম পাঠ, সঙ্গে সঙ্গে বাড়িতেও তাকে নানান দিকে সুশিক্ষিত করার আয়োজন হলো। নীলকমল ঘোষাল মশাই তাকে গৃহশিক্ষক ছিলেন এবং ইংরেজি শেখাতেন, তাকে আরেকজন মাস্টারমশাই, কিন্তু কোনোটাই তার খুব একটা পছন্দ ছিল না। কবির প্রকৃতি প্রেম নিয়ে বলতে গেলে বলতে হয়, প্রকৃতি তার কাছে হয়ে ওঠে এক বিশিষ্ট সত্তা। রোমান্টিক প্রকৃতি চেতনা থেকে রবীন্দ্রনাথ উত্তীর্ণ হয়েছেন, কিন্তু মিস্টিক
নিঃস্বর্গ ভাবনায়। দেখুন, যেমন ওয়ার্ডসওয়ার্থের মনে হয়েছিল দি স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, কিন্তু আমাদের প্রকৃতি হলো গুরুদেবের এ লিভিং সোল। জীবনে অনেক শোক তাপ পেয়েছেন, তার চোখের সামনে পরিবারের অনেক মৃত্যু চাক্ষুষ করেছেন, এবং কিন্তু তার কলম কিন্তু দেখুন থেমে থাকেনি। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে কেন্দ্র করে সারা দেশ জুড়ে যে তীব্র জাতীয় উন্মাদনার সূচনা হলো, তার সবচেয়ে নিখুঁত প্রতিচ্ছবি পাওয়া যায় কিন্তু বাংলা কবিতা এবং গানে তার। যেমন তিনি করে গেছেন কিছু গান, বিদেশি স্বদেশী গান অনেক লিখে গেছেন, এবং রাখি উৎসবের উদ্দেশ্য তিনি একটা অপর গান লিখলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার হাওয়া বাংলার মন। গঙ্গা বক্ষে, বেনেটির বাগান বাড়িতে, শিলাইদহ, পাতিশহর, কালাপানি পার হয়ে বিদেশে গিয়েও কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে কিন্তু তার লেখা কিন্তু বন্ধ হয়নি। শেষ জীবনের তার প্রেমের ছোঁয়া লেগেছে অনেক বেশি। 61 বছর বয়সে কিন্তু অনেক বেশি কবিতা লিখে গেছেন তিনি শান্তিনিকেতনে বসে। যেমন দক্ষিণা হাওয়ায় জাগো জাগো, শিলাইদহে বসে লিখলেন আসা যাওয়ার পথের ধারে। কিন্তু 71 বছর বয়সে তাসের দেশে একাধিক কবিতা লিখলেন। কিন্তু সাম্মানিক রাজনৈতিক, সামাজিক ও বাস্তবের ছোঁয়া তার কিন্তু অনেক বেশি ম্যাডাম পাওয়া গেছে তার শেষ জীবনের কবিতাগুলোতে। দেখুন, লক্ষণীয়ভাবে এখানে কিন্তু ধর্ম কিছুটা উদাহ হয়ে গেছে, এবং অনেক বেশি বাস্তববাদী, এবং নিজেকেও বলেছেন তিনি সর্বাস্তিবাদী, এবং এই সর্বাস্তিবাদী জীবনটা তিনি কিন্তু সযত্নে লালন পালন করেছেন। অনেক বলা যায়, কিন্তু বলার অবকাশ নেই। সামান্য একটু আলোকপাত করলাম, বাকিটা আপনার কাছ থেকেই শুনবো। ভালো লাগছে ভীষণ আপনার তথ্য, এটা পাঠ করছেন। ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ আশিসদা, আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই রবীন্দ্রনাথের এই শেষের কাব্যের গভীরতা বা বলবো গতিশীলতা কিন্তু নতুনভাবে রূপ নেয় তার শেষের কাব্যে, এবং তার জীবন দর্শন যা, সেই জীবন আদর্শ বা জীবন দর্শন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল তার বিশেষ করেই শেষের কাব্যে। তিনি অনেক সামাজিক দায়িত্ব পালন করেছিলেন, এবং এই সামাজিক দায়িত্ব পালন করে পরিণত বয়সে রবীন্দ্রনাথ আক্ষেপ করে দুটি লাইন বলছি। তিনি বলছেন, দেখো নাকি হায় বেলা চলে যায়, সারা হয়ে এলো দিন, বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিন। শেষ রাগিনীর বিনের কথা রবীন্দ্রনাথ বলেছেন, কিন্তু কোথাও যেন একটা সেই কষ্ট এবং সেই বাস্তবিক এটা অদ্ভুত মুখ আমরা তার শেষ কাব্যগুলিতে পাই। একদম শেষে আমরা আরেকটি গানে চলে যাই। হ্যাঁ, আজ পিয়ানো এত ভালো বাজছে যে সব পিয়ানোর গান গাইতে ইচ্ছে করছে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ঘুরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া
থাকি তবু করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। একটা কথা অবশ্যই বলবো শুভময়, যদিও আজকে আমাদের কবিতার বিবর্তন এবং রবীন্দ্রনাথ এই হচ্ছে তথ্য, এই হচ্ছে বিষয়, তুমি যে গানগুলি গাইছো দেখো, আমরা তো বলি রবীন্দ্রনাথের, আমি তো যেমন গীতবিতানের গানের লাইন দিয়েই আমি কিন্তু অনুষ্ঠানের সূত্রপাত করি, এটা ওইভাবেই আমি করি, কারণ রবীন্দ্রনাথের গান আবৃত্তি করলেও মনে হয় যেন কবিতাই বলছি, আবার কবিতায় কোথাও যেন সুর দিলে মনে হয় গানই গাইছি। তাই তো। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত সুপর্ণা, হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আমি শুভশ্রী হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার। ভীষণ অসম্ভব ভালো লাগছে তোমাদের অনুষ্ঠান আজকেও রোজকার মতন। খুব কম কথায় আজকে আমি একটি মাত্র অনুরোধ রাখতে চাই। একটু আগে শুভময় বললো যে পিয়ানো এত ভালো বাজছে যে গান পিয়ানোর গানই করছে, ওরকমই একটা গান আমার ভীষণ শুনতে ইচ্ছে করছে শুভময়ের কণ্ঠে, কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া। গাইবো এটা। আর দেবাশিস দা, স্বাগতম দা, তোমাদের আলাদা করে বলার আর কিচ্ছু নেই, অসাধারণ অনুষ্ঠান হচ্ছে, আমি সঙ্গে আছি আর একদম সময় নষ্ট করতে চাই না। অনেক অনেক ধন্যবাদ। সত্যি এই শব্দটা আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয় শব্দ সঙ্গে আছি এবং সঙ্গে আছেন আমাদের, সত্যি এটা বিশাল বড় প্রাপ্তি। তো রবীন্দ্রনাথের এই কবিতার বিবর্তনে রবীন্দ্রনাথকে অদ্ভুতভাবে দেখুন, শুরুর দিকে প্রকৃতির সৌন্দর্য তাকে টেনেছে, তাকে আকুল করেছে, ধীরে ধীরে যত পরিণত বয়স হয়েছে তার, যত তিনি শেষ সময়ে পৌঁছেছেন জীবনের যবনিকা পতনের সময়, তখন কিন্তু সমাজের যে কঠোরতা বাস্তব সেটাকে অদ্ভুতভাবে গ্রহণ করেছেন এবং তাকে আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তাই তো তার শেষ কাব্যের মাত্রাটা একেবারেই মাত্রাতিরিক্ত। একটি গানে চলে যাই বরং। এবার ওই দিল্লি থেকে যে ভদ্রলোক অনুরোধ করলেন ওনার গানটা গাইতেই হবে। এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও, আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ। এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও, আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ।
তবু মনে মনে জানি নাই ভয় অনুকূল বায়ু সহসা যে বয় চিনিব তোমায় আসিবে সময় তুমি যে আমায় চিনো এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিনও আজ কি ঘুচিল চিহ্ন তাহার উঠিল বনের তৃণ একলা যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা একলা যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা পথের ধারেতে ফুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল গন্ধে তাদের গোপন মৃদুল সংকেত আছে লীনা এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিনও আজ কি ঘুচিল চিহ্ন তাহার উঠিল বনের তৃণ এ পথে আমি যে মানুষ দেবতার প্রতি অনুরাগ, মনুষ্যত্বের প্রতি শ্রদ্ধা নিবেদিত হয়েছিল রবীন্দ্রনাথের পত্রপুটের কবিতায়। সংগ্রাম করে এগিয়ে চলা এবং অবশ্যই দুঃখের পথকে অতিক্রম করে যে মানুষ জীবনের পথে এগিয়ে চলেন তাদেরকে উচ্চস্থান দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। যে সমস্ত মানুষ মৃত্যুর জাল থেকে জীবনকে ছিনিয়ে এনে দুর্গম পথকে জয় করে জীবনে চলার পথ প্রশস্ত করেছেন, সেসব মানুষকে কুর্নিশ জানিয়েছেন রবীন্দ্রনাথ তার পত্রপুটের পৃথিবী কবিতাতে। আর যেসব মানুষ পৃথিবীকে কলুষিত করেছে, পৃথিবীর আলো নিভিয়ে দিয়েছে, বাতাসে বিষ মিশিয়ে দিয়েছে, তাদের ক্ষমা নেই। তাই তো রবীন্দ্রনাথ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকাময় এই যুদ্ধকে তিনি একেবারেই অভিসম্পাত করেছেন তার শেষের কবিতাগুলিতে। সেঁজুতি, প্রান্তিক, নবজাতক, জন্মদিন, এই সমস্ত কবিতাগুলিতে তিনি যুদ্ধের সেই ভয়াবহতাকে তিনি অভিসম্পাত করেছেন। আবারও আসবো আরেকটি গানের পর। এবার শুভশ্রীদির গানটা একদম আমাদের বন্ধু আছেন, একটু নিয়ে নি। শুভময়, সুপ্রভাত। সুপ্রভাত, সুপ্রভাত, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, আমি সাতপুর মুর্শিদাবাদ থেকে সুবোধ বড়াল বলছি। হ্যাঁ হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, আজকের অনুষ্ঠান এবং অনুষ্ঠানের বিষয়
অত্যন্ত সুন্দর। আমি পুরোটা শুনতে পাইনি, তার জন্য আমি খুব মিস করলাম, এটাই আমার এখন অনুভব হচ্ছে। যাই হোক, পরের দিকটা শুনতে পেয়ে খুব ভালো লাগলো। আর শুভময়ের সঙ্গীত পরিবেশন অসাধারণ, ধন্যবাদ। দারুণ সুন্দর। সেই সঙ্গে দেবাশিস বাবুর এবং স্বাগতম বাবুর তাদের সঙ্গত অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে তুলেছে। যাই হোক, আজকের বিষয়টা আলোচনা হচ্ছে, খুবই ভালো লাগছে। আশিস বাবু তার বক্তব্য রাখলেন, খুব সুন্দরভাবে শুনলাম। আর এই আলোচনার মধ্যে থেকে আমি যে কথাটা বলার জন্য আমি আরো ফোনটা করলাম, যে ওই রূপের আড়ালে রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করে, সুবর্ণা ম্যাডাম এই গানের কথাটা বললেন। কবির যে তার যে কাব্য সৃষ্টির যে বিবর্তন ঘটেছে, সেটা শেষ পর্যায়ে তার শেষ জীবনে এমন একটা উপলব্ধিতে এসেছিল। এই প্রসঙ্গে আমি একটু বলি যে কবির কাব্য সৃষ্টি নদীর মতোই বিভিন্ন বাঁক ধরে চলে, কখনো ধীরে ধীরে বাঁক নেয়, আবার কখনো হঠাৎ পরিবর্তন হয়, কখনো বা এমন মৌলিক পরিবর্তন ঘটায় আপন আধেয়তে, যাকে ইতিহাসের যুগান্তর বলেই অভিহিত করতে হয়। একদমই তাই। সুবোধদা, অনেক ভালো লাগলো ফোন করার জন্য। আমরা গানে চলে যাই। শুভস্মৃতির গানটা কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছি কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গপনে পুজিব একাকী। ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যবে শুধাইছ
আসি আপনি আজিকে যবে শুধাইছ আসি কেমনে প্রকাশী কব কত ভালোবাসি কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। সাহিত্যের স্বরূপ প্রবন্ধে রবীন্দ্রনাথ কিটসের মহাকাব্য ট্রুথ ইজ বিউটির এই মহাকাব্যের রূপগত ব্যাখ্যা করেছিলেন এবং সেখানে এই রূপগত ব্যাখ্যায় আমরা যেটা দেখতে পাই যে সুন্দর কি রূপই তো সুন্দর, শিল্পজগতে এই রূপই হলো আসল ট্রুথ, অর্থাৎ সেই সত্য। কিটসের মহাকাব্যকে অনেক কবি কিন্তু ব্যাখ্যা করেছিলেন, রবীন্দ্রনাথও ব্যাখ্যা করেছিলেন। আসলে রূপই হচ্ছে আরেকটি দিক, হচ্ছে সুমিতি। রবীন্দ্রনাথ যখন এই কিটসের মহাকাব্যের ব্যাখ্যা করলেন ট্রুথ ইজ বিউটির, তখন তিনি বললেন যে অন্তর এবং বাইরের যে সামঞ্জস্য তাই তো রূপ। কিন্তু এখানেই তিনি থেমে থাকেননি, তিনি রূপের সঙ্গে ভাবকে সংমিশ্রণ ঘটালেন। তাই তার কবিতাগুলি এক একটি হয়ে উঠল নক্ষত্রের মতো, জল জল করতে থাকলো। আজকে আমাদের এটাই ছিল কবিতার বিবর্তন এবং রবীন্দ্রনাথের তথ্য নিয়ে পথ চলা। সবটা সম্পন্ন হয় না, এতটাই সমুদ্র আর কি, যতটুকু পারা যায় বিন্দু বিন্দু জল নিয়ে এগিয়ে চলা আর কি। এই তথ্যের আবারও আমরা নিশ্চয়ই পুনরাবৃত্তি ঘটাবো। তবে একদম শেষ লগ্ন অনুষ্ঠানের আমরা শুভময়ের গানে চলে একদম শেষ গান। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায় এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায় এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম জীর্ণ পাতা ছড়ার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম জীর্ণ পাতা ছড়ার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে শূন্য প্রদীপ নিয়ে হাতে। যখন আমায় ওপার থেকে গেল ডেকে, ভেসেছিলাম ভাঙা
গান গেয়েছিলেম মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি, মনে রেখো আমি যে গান গেয়েছিলেম মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি, মনে রেখো।